আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশা করব তোমরা প্রত্যেকেই অনলাইন ক্লাসগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছো, সেই সাথে বাড়িতে বসে তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা মজুমদার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থীদের জন্য বলছি, তোমাদের জন্য আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র মধ্যে ব্যাকরণের মধ্যে সমাস অধ্যায়টি নিয়ে। আমরা ছোটবেলা থেকে সবাই মোটামুটি শুনে এসেছি সমাস পড়তে নাকি 6 মাস লেগে যায়। আসলে কি ঠিক? না বন্ধুরা, ভালোভাবে বুঝে শুনে পড়াশোনা করলে, অনুশীলন করলে অবশ্যই সমাস 6 মাস লাগবে না, সমাস 6 দিনেই সম্ভব শেষ করা। আচ্ছা, তাহলে আমি সমাসের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকেই শুনবে। সমাস মানে কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদে এক পদীকরণ। সমাস রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। এটি হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া, সন্ধির মতোই। আচ্ছা, সমাস বলতে বুঝায় আমরা যদি সংজ্ঞার মতো বলতে চাই তাহলে বলতে পারি পরস্পর অর্থসম্মতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। আর সমাসের উদ্দেশ্য হচ্ছে কি? বাক্যকে সংক্ষেপ করা হচ্ছে সমাসের প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, সমাসের খেয়াল করে দেখো, সমাসে কি থাকবে? দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হবে, অর্থাৎ দুটো পদ একসাথে মিলন ঘটলে বিভক্তি লোপ পাবে। সমাসের মধ্যে দুটো পদের একসাথে মিলন ঘটলে বিভক্তির সাথে সাথে দেখা যায় নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হবে, সেই সাথে সব বাক্যের মধ্যে শব্দের ব্যবহার সংক্ষেপ হবে। তাহলে সমাসের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেই হিসেবে আমরা প্রথমে লিখতে পারি। তোমরা নোট করতে পারো। সমাসের খেয়াল করে দেখো, সমাসের বৈশিষ্ট্য লিখতে গেলে আমরা প্রথমে উল্লেখ করতে পারি দুই বা ততোধিক পদ। দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, ঠিক আছে? সেই সাথে সমাসের নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়। নতুন অর্থবোধক শব্দের, সমাসের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়। সেই সাথে আমি আবার লিখতে পারি বৈশিষ্ট্য হিসেবে নতুন বিভক্তি লোপ পাবে। একাধিক পদের মিলনের ফলে বিভক্তির লোপ হয়। সেই সাথে বাক্যে শব্দের ব্যবহার কি হবে? সংক্ষেপ হবে। বাক্যে ব্যবহার সংক্ষেপ হবে। বাক্যে খেয়াল করে দেখো, শব্দের ব্যবহার, বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ হবে, ঠিক আছে? আচ্ছা, সমাস এই গেল আমার সমাসের কি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। বন্ধুরা, প্রত্যেকে তোমরা নোট করে নিতে পারো। আচ্ছা, সমাস খেয়াল করে দেখো, সমাসের প্রতীতি কয়টি? আমরা সমাস নির্ণয় করতে গেলে আমার প্রতীতি সম্পর্কে জানতে হবে। প্রতীতি তোমরা নোট করে লিখতে পারো। সমাসের প্রতীতি হচ্ছে কয়টি? সমাসের প্রতীতি হচ্ছে 5টি। যেমন সমস্ত পদ, উত্তর পদ বা পর পদ, পূর্ব পদ, ব্যাস বাক্য, যেটাকে আমরা বিগ্রহ বাক্য বলে থাকি, ঠিক আছে? ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্ব পদ, উত্তর পদ। তাহলে প্রতিটি 5টি আমরা একটু নোট করে নেই। 1 নাম্বার কি হচ্ছে বলতে পারি? ব্যাস বাক্য। 2 হচ্ছে পূর্ব পদ। 3 হচ্ছে উত্তর পদ বা পর পদ অথবা উত্তর পদ। এগুলো কি? সমাসের প্রতীতি। আর একটা 4 নাম্বার হচ্ছে কি? ব্যাস বাক্য। 4 নাম্বার হচ্ছে আমার সমস্যমান পদ। সমস্যমান পদ। আরেকটা আছে সমস্ত পদ, ঠিক আছে? আরেকটা নাম কি? সমস্ত পদ। আমরা প্রথমেই আবার সমাস নির্ণয় করতে হলে আমাদের এই 5টা সম্পর্কে ধারণা থাকতে হবে। বন্ধুরা, খেয়াল করে দেখো, সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে আমার সমস্ত পদ। প্রথমে আমি সমস্ত পদ সম্পর্কে যদি যাই, সমাস প্রক্রিয়ায় বা সমাস নিষ্পন্ন করতে গেলে খেয়াল করে দেখো, আমার বইয়ে আছে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম। যেমন খেয়াল করে দেখো, আমি উদাহরণ হিসেবে তোমাদের দিতে পারি। বই, যেমন ধরো দেশের সেবা, আমি লিখলাম দেশের সেবা, কি হবে?
দেশ সেবা, এটা আমার কি সমস্ত পদ, এটাকে আমি কি বলতে পারি, সমস্ত পদ। যেমন সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন, খেয়াল করো, সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ, এই দেশের সেবা, এই সবটাকে আমি কি বলতে পারি, এটাকে বলতে পারি আমি বেশ বেশ বাক্য। ঠিক আছে, এটার নাম কি, বেশ বাক্য। তাহলে আমি কোথায় প্রতিটির পাদ একটা পেয়ে গেছি, বেশ বাক্য, দেশের সেবা মানে দেশ সেবা। খেয়াল করো, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায়, আমার এখানে দেশ সেবা হচ্ছে সমস্ত পদ, একে ভেঙে আমি যে বাক্যাংশ পাবো, যেমন দেশ সেবাকে ভাঙলে আমার কি হবে, দেশের সেবা। তাহলে দেশের সেবাটা যে বাক্যাংশ পেয়েছি, এটাই হচ্ছে আমার কি, বেশ বাক্য। এই গেল আমার বেশ বাক্য সমস্ত পদ। এবার আসো পূর্ব পদ পর পদের কথা বলি। খেয়াল করে দেখো বন্ধুরা, পূর্বপদ ও পরপদ, খেয়াল করো, সমাজ দ্বারা অর্থবোধক সৃষ্টি। দেখো পূর্বপদ দেশের, এই যে বেশ বাক্যের প্রথম অংশটাকে আমার পূর্বপদ বলা হয়, প্রথম অংশটাকে কি বলা হয়, পূর্বপদ, আর শেষ অংশটাকে বলবো উত্তরপদ বা পরপদ। ঠিক আছে, এবার আসো হচ্ছে একটি সমসমান পদ। এইসব বেশ বাক্যে দেখো দেশের সেবা, এই পুরোটাকে আমরা একসাথে বলতে পারি সমসমান পদ। ঠিক আছে, এবার খেয়াল করো, দেখো বন্ধুরা, সমাস প্রধানত যদি আমি প্রশ্ন করি সমাস প্রধানত কত প্রকার, তাহলে উত্তরে আমি কি বলবো, সমাস প্রধানত হচ্ছে 6 প্রকার। খেয়াল করো কি কি, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। আচ্ছা, বৈশিষ্ট্যের বিচারে যদি আমি বলি যে সমাস কত প্রকার, বন্ধুরা তাহলে কি উত্তর দিবে, আমরা কি সেখানে প্রধানত কথাই বলবো, সমাস 6 প্রকার? না, কখনোই নয়। বৈশিষ্ট্যের বিচারে খুব ভালোভাবে খেয়াল করো, সমাস তোমাদের পরীক্ষা জ্ঞানমূলকে চলে যাবে, সমাস প্রধানত কত প্রকার, খেয়াল করো, সমাস প্রধানত কত প্রকার। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসতে পারে, বৈশিষ্ট্যের বিচারে সমাস, বৈশিষ্ট্যের বিচারে বা অর্থের বিচারে, বৈশিষ্ট্যের বিচারে সমাস কত প্রকার বা কয় প্রকার। ঠিক আছে, তাহলে আমি উত্তর দিব সমাস প্রধানত কত প্রকার, 6 প্রকার, যেটার প্রকারভেদ একটু আগে আমি আলোচনা করেছি। আর যদি বলি বৈশিষ্ট্যের বিচারে সমাস কত প্রকার, তাহলে উত্তর আসবে বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 প্রকার। কি কি, খেয়াল করো, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। ঠিক আছে, এই ক্ষেত্রে বৈশিষ্ট্যের বিচারে আমরা দ্বিগু সমাস ও তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাসকে আমি তৎপুরুষ সমাসেরই অন্তর্ভুক্ত ধরবো। ঠিক আছে, বৈশিষ্ট্যের বিচারে। তাহলে আমি বৈশিষ্ট্যগুলো অর্থের, খেয়াল করো, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন সমাসের বৈশিষ্ট্য আলোচনা করলে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকবে, অর্থের বিচারে। দেখো অর্থের বিচারে যদি আমি বলি, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে, দেখো পূর্ব পদে অর্থের প্রাধান্য থাকে আমার অব্যয়ীভাব সমাসে। আচ্ছা, পূর্বপদ, পরপদের অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে, খেয়াল করে দেখো, তৎপুরুষ কর্মধারয়, আরেকটা হচ্ছে কি দ্বিগু, আরেকটা হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে কোন সমাসে, দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে, আর কোন পদের অর্থের প্রাধান্য না থেকে নতুন অর্থের অন্য কোন পদকে বা নতুন অর্থের সৃষ্টি করলে, কোন পদের অর্থের প্রাধান্য না থাকলে সেটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। কোন পদের অর্থের প্রাধান্য না থাকলে, কোন পদে অর্থের প্রাধান্য না থাকলে সেটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। ঠিক আছে, এবার খেয়াল করো বন্ধুরা, আমি প্রথমেই বলছি প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে বা উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে আমার দ্বন্দ্ব সমাসে। এই আমার 1 নম্বর দ্বন্দ্ব, 1 নম্বর। ঠিক আছে, আমি 1 নম্বর দিলাম একটা। কোন পদের অর্থের প্রাধান্য থাকবে না, সেটা হচ্ছে কি আমার বহুব্রীহি সমাস। এই হচ্ছে আমার দুইটা অর্থের বৈশিষ্ট্যের বিচারে। আর হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকবে কি, 3টা একসাথে, তৎপুরুষীয় পরপদের অর্থের প্রাধান্য, কর্মধারয় তৎপদের অর্থের প্রাধান্য থাকবে,
দ্বিগু সমাসেও তৎপদের অর্থের প্রাধান্য থাকবে। এই হিসেবে আমি বলতে পারি পরপদের অর্থের প্রাধান্য হিসেবে একটা তিনটা, সেটা হচ্ছে আমার কি তৎপুরুষ সমাসই দেখবো আমরা, ঠিক আছে। কর্মধারয় দ্বিগু। আরেকটা হচ্ছে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকবে অব্যয়ীভাব সমাসে। এই হচ্ছে আমার 4 প্রকার সমাস, ঠিক আছে। এদিক থেকে আমরা বলতে পারি অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, এটা 4 প্রকার সমাস। তাহলে বন্ধুরা আমরা প্রথমে আজকে আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। আচ্ছা, দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকবে সেটি হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস। যেমন তাল ও তমাল, তাল তমাল দুটোর অর্থের প্রাধান্য আছে। দোয়াত ও কলম, দোয়াত ও কলম প্রতিটি অর্থের প্রাধান্য থাকবে আমার দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকার ভেদ আছে, খেয়াল করো। মিলনার্থক, বিরোধার্থক, তারপর খেয়াল করো বিপরীতার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক, সেই যে দুটি ক্রিয়া যুগে, দুটি সর্বনাম যুগে, দুটি বিশেষণ যুগে, ক্রিয়া বিশেষণ যুগে, দুটি বিশেষণ যুগে, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, ঠিক আছে। অলুক দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদেরই বিভক্তি রূপ পাবে না, এটাকে আলোচনা করবো, তাকে অলুক বলে। অলুক মানে হচ্ছে কোনো রূপ পায় না, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ভাতে, দুধে ভাতে, দেশি বিদেশে, দেশে বিদেশে, যেমন দুধে ভাতে, এখানে এ বিভক্তি আছে দুধে, ঠিক আছে। খেয়াল করো আমার ব্যাস বাক্য হচ্ছে দুধে ভাতে, দুধে ভাতে, ঠিক আছে। এখানে খেয়াল করো দুধে, এখানে এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি আছে, আমার এখানে কিন্তু বিভক্তি লুপ হয়নি, এখানেও এ আছে, তাই না। সুতরাং আমার যেহেতু ব্যাস বাক্যে যে বিভক্তি আছে, আবার সমস্ত পদে একই বিভক্তি আছে, সেই কারণে আমি বলবো যে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, ঠিক আছে। খেয়াল করো বন্ধুরা, এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিরোধার্থক, দা কুমড়া, আমরা জানি এটার বিরোধার্থক দ্বন্দ্ব অহি নকুল, সাব্যে যে সম্পর্ক, স্বর্গ নরক, একেবারেই কি এগুলো বিরোধিতার্থক। আবার বিপরীতার্থক দেখো, আয়ের বিপরীত কি ব্যয়, ঠিক আছে। ছোটর বিপরীত হচ্ছে বড়, এগুলো হচ্ছে বিরোধিতার্থক দ্বন্দ্ব। অঙ্গবাচক হাত পা নাক কান, এগুলো তোমরা সকলেই জানো অঙ্গ। সংখ্যাবাচক 7 5, এগুলো সংখ্যা, আমরা সকলেই জানি। দুটো ক্রিয়া বিশেষণ যুগে যদি ধীরে সুস্থে, খেয়াল করো এগুলো ক্রিয়া, ঠিক আছে, আগে পাছে ক্রিয়ার সাথে বিশেষণ যোগ করে। আবার খেয়াল করো দুটো সর্বনাম, যা তা, যথা তথা, তুমি আমি, এগুলো হচ্ছে দুটি সর্বনাম পদের বিশেষণ যোগ করে হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই সমার্থক। হাট বাজার, খেয়াল করো হাট যা, বাজারের অর্থ তা, ঘর দুয়ার, একই কথা, কল কারখানা, এগুলো হচ্ছে সমার্থক শব্দ যুগে, ঠিক আছে। প্রায় সমার্থক আছে, কাপড়, কাপড়ের সমার্থক হচ্ছে চুপড়, কাপড়ই বুঝি, ঠিক আছে, কিন্তু একদম সমার্থক না এগুলা। পোকা মাকড়, পোকারের একটি প্রকার হচ্ছে মাকড়, দয়ারই একটি হচ্ছে মায়া। সুতরাং এগুলাকে আমরা বলবো প্রায় সমার্থক। কি বলবো? প্রায় সমার্থক সহযোগে দ্বন্দ্ব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খেয়াল করো এই গেল আমার দ্বন্দ্ব সমাস। আমরা এখন আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি সমাস, আমরা দ্বিগুটা নিয়ে আলোচনা করি। কর্মধারা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এটা অনেক একটু তোমাদের বিস্তারিত আলোচনার জন্য আমি বলছি। তাহলে আমরা দ্বিগু সমাসে চলে যাই, ঠিক আছে। খেয়াল করে দেখো দ্বিগু সমাস, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হবে সেটাই হচ্ছে আমার দ্বিগু সমাস। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কি হবে? বিশেষ্য পদ হবে। তাহলে আমরা খেয়াল করতে হবে দ্বিগুর ক্ষেত্রে সবসময় কি হবে? সমস্ত পদটি বিশেষ্য হবে, অর্থাৎ নাম বোঝাবে কোনো কিছুর। খেয়াল করো আমরা দ্বিগু সমাসটা নিয়ে এখন আলোচনা করছি। দ্বিগু সমাস, দ্বিগু সমাস তাহলে সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের পদটি আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি দ্বিগু সমাসে সমসমান পদটি বা সমাস নিষ্পন্ন পদটি কি হবে? বিশেষ্য হবে। আমাকে খেয়াল রাখতে হবে বিশেষ্য হবে, ঠিক আছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তিন মাথার সমাহার, তে মাথা, ঠিক আছে, এটা একটা বিশেষ্য। শত অব্দের সমাহার, শতাব্দী, আমরা জানি এটাও বিশেষ্য। পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। তিন কালের সমাহার, ত্রিকাল, এখানেও সমস্ত পদটি কি? বিশেষ্য। খেয়াল করো তিন বা ত্রিপদের সমাহার, ত্রিপদী। পঞ্চভূতের সমাহার, পঞ্চভূত, চারটি ভুজের সমাহার বা সমাহার, চতুর্ভুজ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি আমার বিশেষ্য। সমস্ত পদটি হচ্ছে বিশেষ্য। দ্বিগু সমাসে তাহলে আমার মাথায় রাখতে হবে সমাহার বা মিলন অর্থ হবে, সেই সাথে সমস্ত পদটি কি হবে? বিশেষ্য হবে। তাহলে মোটামুটি আমরা দ্বিগু সমাস সম্পর্কে
নির্ণয় করতে পারবে খুব সহজেই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার দেখো অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করি। পূর্ব পদে অব্যয় নিষ্পন্ন পদে, প্রথমে বলে রাখি অব্যয় পদে হচ্ছে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকবে, এবং অব্যয়ের অর্থই সমাস নিষ্পন্ন পদে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। কেবল অব্যয়ের অর্থ যুগে বাক্যটি, খেয়াল করো, ব্যাস বাক্যটি রচিত হবে। যেমন ধরো খেয়াল করে দেখো, মরণ পর্যন্ত, আমরণ, সামীপ্য মানে নৈকট্য, বিপসা বলতে বোঝায় এখানে পৌনঃপুনিকতা, পর্যন্ত, অনতিক্রম্য, সাদৃশ্য ইত্যাদি অর্থযুগে প্রভৃতি নানা অর্থে অব্যয়ভাব সমাস হয়ে থাকে। যেমন সামীপ্যতে আছে কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, কুলের সমীপে, উপকূল। আমরা এখানে বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমাদের এর বাহিরে আসবে না, বইয়ের ভিতর থেকে আসবে। খেয়াল করো, খেয়াল করো, ঈষৎ মা আ অর্থে ঈষৎ নত আনত আরক্তি, ঈষৎ রক্তি খুব সুন্দরভাবে দেয়া আছে, ঠিক আছে। এছাড়া আছে প্রতিনিধি অর্থে প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতিপক্ষের কথা উল্লেখ আছে, প্রত্যুত্তর, বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে অব্যয়ীভাব সমাস। এবার আসো আমরা আলোচনা করতে পারি তৎপুরুষ সমাস নিয়ে। আমরা জানি তৎপুরুষ সমাস কি, তৎপুরুষ সমাসে সবসময় পরপদের অর্থের প্রাধান্য থাকবে তৎপুরুষ সমাসে। তাহলে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে, সেই সাথে যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য পাবে সেটাই হচ্ছে আমার তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসকে আমরা প্রকারভেদ হিসেবে বলতে পারি। খেয়াল করো, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, ষষ্ঠী তৎপুরুষ সমাসের কথা আমরা বলতে পারি, সপ্তমী তৎপুরুষ সমাসের কথা বলতে পারি। দ্বিতীয় তৎপুরুষ সমাস খুব সহজে বলা যায়, যে সমাসে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি কোনগুলো, কে রে, এগুলা, এই কে রে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটি হচ্ছে আমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, তারপর বিপদকে আপন্ন, বিপদাপন্ন, ঠিক আছে। এখানে কে বিভক্তি লোপ পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। সেই ক্ষেত্রে আমার ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ব্যক্তি অর্থে যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী, চির দুঃখী। এছাড়া তৃতীয় তৎপুরুষ সমাস দ্বারা দিয়া কর্তৃক, ঠিক আছে। এটি এই তৃতীয় তৎপুরুষ সমাস যদি রূপ পায় তাহলে সেগুলো হবে আমার তৃতীয়, যেমন মন দ্বারা গড়া, মন গড়া, এগুলাই হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপর আমরা আসবো পূর্ব পদে, খেয়াল করো, চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি কি, কে, নিমিত্তে, জন্য, এগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন তেলে ভাজা, খেয়াল করে দেখো, চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি গুরুকে ভক্তি, গুরু ভক্তি, ঠিক আছে। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, এখানে দেখো র বিভক্তি, তারপর যেমন ধরো এ বিভক্তি, র বিভক্তি, কে বিভক্তি রূপ পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এবার আসো চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী বিভক্তি কোনগুলা, হতে, থেকে, চেয়ে, এগুলো হচ্ছে আমার পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন ধরো খাঁচা থেকে ছাড়া, খাঁচা থাকে, এখানে থেকে তৎপুরুষ সমাস রূপ পেয়েছে, সেজন্য এটা হচ্ছে আমার পঞ্চমী তৎপুরুষ সমাস। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, এখানে হতে বিভক্তিটা লোপ পেয়েছে, সেজন্য এটা হচ্ছে আমার পঞ্চমী তৎপুরুষ সমাস, ঠিক আছে। আমি আচ্ছা ষষ্ঠী তৎপুরুষ সমাসের কথা বলতে পারি, র এর বিভক্তি লোপ পাবে, যেমন চায়ের বাগান, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র। এই ক্ষেত্রে দেখো ব্যাস বাক্যে র বিভক্তিটা লোপ পেয়েছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে, সেজন্য আমার এটা হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস বরাবর মতোই সপ্তমী এ ও তে বিভক্তি লোপ পাবে, সেটা হচ্ছে আমার সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, গাছ পাকা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, এগুলো হচ্ছে খেয়াল করো ও বিভক্তি, এ বিভক্তি লোপ পেয়েছে, সেজন্য এগুলো হচ্ছে আমার সপ্তমী তৎপুরুষ সমাস, ঠিক আছে। আবার ষষ্ঠীর মধ্যে অলুক ষষ্ঠী আছে। আবার নয় তৎপুরুষ সমাস, নাবাচক, যেমন না, নেই, নয় ইত্যাদি পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হবে সেটাই হচ্ছে আমার নয় তৎপুরুষ সমাস। ন আচার, ন কাতর, অকাতর, নয় আচার, অনাচার, এগুলো হচ্ছে আমার নয় তৎপুরুষ সমাস, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে উপপদ তৎপুরুষ সমাস আছে, অলুক তৎপুরুষ সমাস আছে, এগুলো আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। আজকে আমরা এ পর্যন্তই সমাস নিয়ে পড়বো। সেই সাথে তোমাদের আমরা জানি অলুক তৎপুরুষ সমাস আছে, অলুক বহুব্রীহি সমাস আছে, অলুক দ্বন্দ্ব আছে, এগুলোর মধ্যে আমাদের কনফিউশনে পড়ে যাই। পরীক্ষা দেখা যায় আমাদেরকে দ্বিধার মধ্যে ফেলার জন্যই শুধু অলুকগুলো দেওয়া থাকে, নিচের কোনটি অলুক দ্বন্দ্ব বা নিচের কোনটি অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রীহি, আমরা যেন খুব সহজে উত্তর করতে পারি, সেজন্য আমরা জানি অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এখন এগুলোকে স্বচ্ছ ধারণা যদি না থাকে, আমি অলুক দ্বন্দ্বের জায়গায় আমি কি করবো, অলুক তৎপুরুষ দিয়ে দিব বা অলুক বহুব্রীহি দিয়ে দিব।
এই জন্য তোমরা খুব আমার সমাজের ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে। আমি চার্ট করে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যেন তোমরা সহজেই ধরতে পারো কোনটা বহুব্রীহি অলুক, কোনটা অলুক তৎপুরুষ, কোনটা অলুক দ্বন্দ্ব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।